পসিবল? দুধটা খেয়ে নাও। কত রাত হয়েছে জানো? ল্যাপটপ বন্ধ করো, শুয়ে পড়ো। কি হলো? বন্ধ করো। এই তো মা, মেলটা তো সেন্ড হোক। এত রাতে আবার কাকে মেল করছো? লিতিকে। লিতির কথা তোমার মনে আছে? মনে থাকবে না কেন? তোর বেস্ট ফ্রেন্ড। ও যেন কোথায় পড়তে গেছে? কোন দেশে? ইংল্যান্ড। সোশ্যাল ওয়েলফেয়ারে পড়ছে। যত সব আজগুবি গবেষণা টবেষণা করছে। কিসের উপর গবেষণা করছে? কি আর রিলেশন, মানে সম্পর্ক। সম্পর্ক ভালো সাবজেক্ট তো। ভালো, কিন্তু কিন্তু থামলি কেন? মা, লিথি আমাকে একটা মেল করেছে। ওর গবেষণার প্রশ্ন, মেয়েদের জীবনে অপরিহার্য পুরস্কার। আর অনেকেই নাকি বলেছে বাবা ও স্বামী। ঠিকই তো বলেছে। ঠিক বলেছে মানে? মোটেও ঠিক বলেনি। আমার জীবনে বাবা কি অপরিহার্য? তোমার জীবনে স্বামী কি অপরিহার্য? না, মানে হ্যাঁ, ওরা হয়তো ওদের জীবন থেকে বলেছে। আমি তুমি তো জীবনের বাইরে না মা। আমাদের জীবনবোধ কি গুরুত্বহীন? না, তা হবে কেন? তাহলে লিথির কথা কেন আমি মেনে নেব? বাবা আমার জীবনে কি ভূমিকা রেখেছে বলো? 2-4 বার হয়তো চোখে দেখাই দেখেছি। তার স্নেহ, মমতা, ভালোবাসা আমাকে কখনো স্পর্শ করেনি। আর স্বামী, সে তো তোমার জীবনে কষ্ট ছাড়া আর কখনোই কিছু দিতে পারেনি। এমন মানুষ তাহলে কেন আমাদের জীবনে অপরিহার্য হবে বলো মা? আমাদের জীবন দিয়ে কি গবেষণার ফলাফল হবে? বাদ দাও তো। নো, নেভার। মা, আমি লিথির গবেষণার মতামত দিয়েছি। কি দিয়েছ? জীবনে একজন মেয়ের জন্য অপরিহার্য মানুষ শুধু মা, মা এবং মা। শোন, এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়, কিন্তু ঘুমের আগে দুধ কিন্তু অবশ্যই শেষ করতে হবে, ঠিক আছে? পাগল মেয়ে। হ্যালো হ্যালো, কেমন আছো? কে বলছেন? আমি। আমি? নাম বলুন। কে? আমাকে চিনতে পারছো না? নাম না বলে কি করে চিনবো বলুন? আমার কণ্ঠস্বরটাও ভুলে গেছো শানু? ভুল করেও একবার মনে রাখার চেষ্টা করোনি? ও, তুমি ঢাকায় কবে এলে? এই তো একটু আগে এয়ারপোর্ট থেকে সোজা বাসায় চলে এলাম। ভালো করেছো। আমাকে কেন ফোন করেছো? আমার পরিমা কেমন আছে? কি বললে তুমি? তোমার পরি? মানেটা কি? মেয়েটাকে দেখার জন্য মনটা কেমন যেন করছে। বাহ, বাবার তো দেখাচ্ছ। 2 বছর বয়সের একটি মেয়েকে আমাকে ফেলে যখন বিদেশে পাড়ি জমিয়েছিলে, তখন কোথায় ছিল তোমার এই বাবার? তো আমি ফোন রাখছি। না শানু, ফোনটা রেখো না, আমার কথা শোনো। কি বলবে বলো। আমি একেবারেই চলে এসেছি, আর বিদেশ যাব না। তো আমি কি করব? তোমার কি কিছুই করার নেই?
না, আমাকে আর কখনো তুমি ফোন করবে না, আর আমার মেয়ের সঙ্গেও যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না, ওকে? হ্যালো হ্যালো শানু, হ্যালো শানু। হ্যালো। গুড মর্নিং, কেমন আছো পরি? ভালো। আপনি কে? আমি তোমার বাবা। সারা রাত জেগেছিলাম তোমাকে সকালে ঘুম ভাঙানোর জন্য। এখন রাখি, আমি আরো ঘুমাবো। বলো কি মা, এত বেলা করে ঘুমোলে শরীর খারাপ করবে। তাতে আপনার কি? যে মেয়েটিকে পৃথিবী আলো দেখার আগে আপনি মেরে ফেলতে চেয়েছিলেন, তাই শরীর খারাপ হওয়া নিয়ে আপনার তো দুশ্চিন্তা কেন? এসব কি বলছো মা? আমি তোমাকে মেরে ফেলতে চেয়েছি মানে? মানে নিজের মনকে জিজ্ঞেস করেন, তাহলে উত্তরটা পাবেন। মা পরি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর কোনো বাবাই চায় না তার সন্তানের মৃত্যু। বাবা? বাবা এই শব্দটার নাম তো আমার জীবনে শুধু স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি হওয়ার সময়ই দরকার ছিল, এর বাইরে কখনোই আমার লাগেনি। পরি, আপনার আরো কিছু বলার আছে? তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। 5 বছর 7 মাস আগে একবার তোমাকে দেখেছিলাম। কি মিষ্টি, কি সুন্দর তোমার মুখ। সে দেখাটা ছিল মায়ের ইচ্ছে, এখন তো আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, আর দেখা করার প্রশ্নই আসে না। হ্যালো হ্যালো পরি, পরি। কিরে, মুখটাকে এরকম প্যাঁচার মতো করে রেখেছিস কেন? কি হয়েছে? রাতে ঘুম হয়নি ভালো? মা, একটা সত্য কথা বলবে? বল না, কি জানতে চাস? বাবার সাথে তোমার কি হয়েছিল? কেন তোমরা আলাদা থাকছো? তুই তো সবই জানিস। তারপরও নতুন করে জানতে চাই, বলো কি হয়েছে? কি চুপ করে আছো কেন? বলো মা, কি হয়েছে? এতদিন যে কাল্পনিক গল্প ওকে আমি বলে এসেছি, সেটা কি পরে ওর বাবার কাছে বলে দিয়েছে? কি ভাবছো মা? পরি, মা বলো তো তোমার কি হয়েছে? কিছু হয়নি, আমি শুধু জানতে চাই তোমরা আলাদা হয়েছো কেন। তোমার বাবা কি তোমাকে সকালে ফোন করেছিলেন? ও, বাবা যে ঢাকা এসেছে তাও জানো, আর আমাকে তুমি জানাওনি? কি করে জানাবো বলো তো? কাল রাতে তোমার রুম থেকে বের হবার পর উনি ফোন করেছিলেন। ও বলল কালই নাকি ফিরেছে, তো বলার সুযোগ পেলাম কোথায়? পরি, তোমার বাবা তোমাকে কি বলেছেন বলো তো?
কি আর বলবে, আমাকে তার দেখতে ইচ্ছে করছে। আমি কিন্তু ওই খুনিটার সাথে এবার আর দেখা করবো না। পরি, তুমি তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে বলবো মা? তুমি তো বলেছো ওই লোকটা আমাকে পৃথিবীর আলো দেখতে দিতে চায়নি, তুমি তার ইচ্ছে রাজি হওনি। এরপর তো কত ঘটনা, তারপর তুমি বিদেশ চলে যাও। এই লোকটাকে খুনি বলবো না তো কি বলবো? হ্যাঁ, না মানে তুমি ঠিকই বলেছ, কিন্তু মা তারপরেও উনি তো তোমার জন্মদাতা, বাবা। কিসের বাবা? সে তোমার স্বামী হতে পারে, কিন্তু আমার বাবা হতে পারে না। তারপরেও না মা, তার আর কোনো পর নেই। আচ্ছা মা, তুমি খুনিটাকে ডিভোর্স দিলে না কেন? মা, তুমি খুনিটার স্মৃতি জীবন থেকে মুছে ফেলো। পরি, বারবার কেন তাকে খুনি বলছো? বাবাকে মিনিমাম সম্মান দিয়ে কথা বলো। স্নেহহীন বাবাকে সম্মান করা যায় না, আর খুনিকে তো সম্মান করার প্রশ্নই হয় না। পরি, পরি, আমি অফিসে যাচ্ছি। এ কি, এত সকালেও কোথায় গেল? লাইন কেটে দিল। আশ্চর্য, ফোনের সুইচ অফ করে রেখেছে। কোথায় যে গেল মেয়েটা, ভালো লাগে না সবার। পরি, তুমি আমাকে চিনতে পেরেছো? চিনতে পারবো না কেন? কেমন আছেন রতন ভাই? ভালো আছি, থ্যাংক গড যে তুমি চিনতে পেরেছো। তুমি কেমন আছো? এই তো চলে যাচ্ছে। সিথির সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, মাঝে মাঝে মেলে যোগাযোগ হয়। আচ্ছা, মন খারাপ করে বসে আছো কেন? কই না তো। দেখলে কিন্তু সব বোঝা যায়। প্রায় 3 বছর পর তোমার সাথে দেখা, তাই না? না, প্রায় 4 বছর। হুম, আপনি কিন্তু বদলে গেছি, এই তো।
না, কিছুটা। তুমি কিন্তু আগের চাইতে অনেক সুন্দর হয়ে গেছো। তাই নাকি? আপনি এখানে কেন এসেছেন? গবেষণার কাজে। এই ফোর্টটা নিয়ে একটা রিপোর্ট জমা দিতে হবে। ফোর্টের হিস্ট্রি অনেক বেশি ইন্টারেস্টিং, রিয়েলি। তাই নাকি? জানি না তো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে ঘুরতে থাকো, তুমি সব কিছু জেনে যাবে। চলো। সময় মানুষকে কতটা পাল্টে দেয়, তাই না? তাই নাকি? তার সময় আপনার কি পাল্টে দিয়েছে? আমার তেমন কিছুই পাল্টায়নি। তোমার? আমার? আমার কি পাল্টিয়েছে? একটু ভালো করে চিন্তা করলে বুঝতে পারবে। চিন্তা করতে বুদ্ধি লাগে, আর আমার সেই বুদ্ধি নেই, চিন্তা করতেও পারবো না। আপনিই বলেন কি পাল্টিয়েছে? অনেক কিছু। অনেক কিছু? আচ্ছা, তোমার মনে আছে 4 বছর আগে তুমি যখন আমাদের বাসায় আসতে লিখির সাথে? আপনি লজ্জা আমার সামনেই আসতে পারতেন না। সে কি লজ্জা! এক টেবিলে নাস্তা খেতে বসলেও আপনি খাওয়ার ছন্দই হারিয়ে ফেলতেন। মনে আছে ওই যে আমি যে আপনাকে একদিন পুডিং সাজিয়ে দিয়েছিলাম, পুডিংয়ের প্লেট যখন আপনি আমার হাত থেকে নিচ্ছিলেন, আপনার হাত তো কাঁপতে কাঁপতে প্লেটটাই ভেঙে গেল। তোমার হাসি এখনো আগের মতোই আছে। আপনার লজ্জা কি কমেছে? তোমার দুষ্টুমি? আমি দুষ্টু ছিলাম নাকি? ভীষণ। তাই? চলো। আমি জানতে চাই তুমি আমার মেয়েকে কি বলেছো। শানু, তুমি মনে হয় রেগে আছো। কি হয়েছে, ঘটনাটা খুলে বলো। তোমাকে যেটা প্রশ্ন করেছি তার জবাব দাও। আমার মেয়েকে তুমি কি বলেছো? কি বলবে? বাবা মেয়েকে কি বলতে পারে? বাহ, কি চমৎকার। 19টি বছর পার করে দিয়ে এসে এখন বাবার শাস্তি ইচ্ছে করছে না? 19 বছর পর এসেও কি মেয়ের কাছে বাবা সাজতে পারবো? মানে? যে মেয়ে বিশ্বাস করে তার বাবা তার মেয়েকে পৃথিবীর আলো দেখতে দিতে চায়নি, সে কি কোনোদিন তার বাবাকে স্বীকার করবে? কি কথা বলছো না কেন? তোমাকে এই কথা কে বলেছে? পরি বলেছে? তা জানা জরুরি, নাকি কথাটা সত্য কিনা তা জানা জরুরি? আমি জানতে চাই তোমাকে এই কথা কে বলেছে। শানু, এতদিনেও তোমার রাগ জেদ একটু কমেনি। কেন কমবে? আমি তো কারো মুখাপেক্ষী নই। আমি জানি টাকাটা রোজগার করলে স্বনির্ভর হওয়া যায় না। তাহলে কিভাবে স্বনির্ভর হতে হয়? অন্যের মুখাপেক্ষী না হয়ে ভালোবাসা নিয়ে জীবনকে পরিপূর্ণ করে তুলতে হয়। ভালোবাসা, সেই ভালোবাসা দেয়া বা পাওয়ার মানুষ কি তুমি? আমার ভালোবাসাকে তুমি এক বিন্দু মূল্য দিয়েছো কোনোদিন? তোমার জন্য আজকে আমার জীবনটা আমার। শানু, একবার নিজেকে প্রশ্ন করো তো, এই যে আমরা আলাদা জীবন যাপন করছি, এর জন্য দায়ী কে? তুমি না আমি? তুমি, অবশ্যই তুমি। এটাও তোমার জেদ বা রাগের কথা? মোটেও না, এটাই সত্যি। আচ্ছা দেখো, তোমার সাথে এখন আর আমার তর্ক করতে ইচ্ছে করছে না। আমি সব জানি। এখন সত্যি করে বলো, আমার মেয়ে কোথায় গেছে? কেন, পরি বাসায় নেই? না, সকালে তোমার ফোন পাওয়ার পর ও যে কোথায় গেছে ফোনটাও বন্ধ করে রেখেছে। বলো কি? আমার মেয়ের কিছু হলে আমি। হ্যালো হ্যালো,
এই যে এটা হচ্ছে লালবাগের কেল্লার মূল প্রবেশ পথ। আর এই যে এই জায়গাগুলো, এগুলোতে সব প্রহরীরা বসতো। ওই যে উপরের কারুকার্যগুলো দেখেছো? উপরে খুব সুন্দর না? ভীষণ সুন্দর। এত আগেও এত ভালো কারুকার্য ছিল? এগুলো মোগল রীতির কারুকার্য। এই দুর্গটা কেন তৈরি করা হয়েছিল তুমি জানো? কেন? জলদস্যুদের দমন করবার জন্য। বুড়িগঙ্গা দিয়ে জলদস্যুরা এই বাংলায় লুণ্ঠন করত। তাদেরকে দমন করবার জন্য এই দুর্গ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়, জলদস্যুদেরকে দমন করবার জন্য। আমার ভাবতেই বুকটা একেবারে অহংকারে ভরে যায় যে আমরা সেই সময়েও জলদস্যুদের দাসত্ব বরণ করিনি, বরং তাদেরকে বশ করেছি। তখন তাহলে দেশ অনেক ধনী ছিল, তাই না? তখন মানুষ বেশ সুখ স্বাচ্ছন্দ্যে ছিল। কথায় শোনা যেত যে তখন 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। আর এই দুর্গ সেই মুঘল আমলেরই স্মৃতির বাহক। এই দুর্গ কবে নির্মাণ করা হয়েছিল? অনেক আগে, প্রায় 1676 সালে। 1676 সালে বাংলার সুবাদার মোহাম্মদ আজম এই দুর্গ নির্মাণের কাজটা নিয়েছিলেন। তারপর হঠাৎ করে একদিন তাকে জরুরি প্রয়োজনে দিল্লিতে যেতে হয়। তারপর বেশ কিছুদিন এই দুর্গ নির্মাণের কাজটা বন্ধ থাকে। তারপর আবার কাজ কবে থেকে শুরু হয়? তারপর শায়েস্তা খান কাজ করবার দায়িত্বটি পান এই দুর্গ নির্মাণে। তিনি কাজ শুরুও করেন এবং কাজ যখন চলতে থাকে এর মধ্যেই ধরো অনেকগুলো ঘটনা ঘটতে থাকে, যে কারণে কাজটি কিন্তু অনেক লম্বা সময়ের একটা জায়গায় চলে যায়। আর যে আরে কি করছো? আরে কি আশ্চর্য! এটি হচ্ছে দুর্গের গোপন পথ, পাতাল পথ বলতে পারো। এই পথটি এই জন্য তৈরি করা হয়েছিল যাতে করে দুর্গের উপর যদি কখনো কোনো শত্রু আক্রমণ করে তাহলে এই পথ দিয়ে যাতে পালিয়ে যাওয়া যেতে পারে। অবশ্য মুঘল সৈনিকরা এত বেশি বিক্রমশালী শক্তিশালী ছিল যে তাদের ধারে কাছে কেউ আসবার সাহস করতো না। এই দুর্গতে আক্রমণ করা তো অনেক পরের কথা। দারুণ ইন্টারেস্টিং। আচ্ছা, তুই নিচে দেখে আসি। এই কি করছো তুমি? আরে নিচে নামছো কেন? উপরে ওঠো। সূর্য, আটুলে সর্বনাশ হয়ে যেত। কি আর হতো? গুহায় হারিয়ে যেতাম। পাওয়ার আগে হারিয়ে যেতে চাও? চেয়ে না পাওয়ার বদলে আগে হারানো ভালো না? না। কেন? জানি না। ওদিকটা প্রায় 400 বছর আগে এই দুর্গটা তো আমাদেরকে অনেক কিছু দিয়েছে। লালবাগ কেল্লাকে কিন্তু আমরা ঢাকার প্রাণও বলতে পারি, তাই না? খুব ভালো বলেছো তো। আরে না, আমি তো আর আপনার মতো তো ভালো বলতে পারি না। বলার বেলায় তুমি আমার চেয়ে এত ভালো বলো। মনে আছে তুমি আমাকে একটা ধাঁধা বলেছিলে, সেই ধাঁধার উত্তর খুঁজতে তুমি আমাকে 10 মিনিট বসিয়ে রেখেছিলে।
তারপর যখন আমি উত্তরটা খুঁজে পেলাম দেখলাম তুমি নেই। তারপর তো প্রায় 4 বছর। ওই ধারণা তো ইট বালু রড সিমেন্ট ছাড়াও যে বাসা তৈরি করা হচ্ছে, সে বাসাটা কি বলেন? কি পারবো না। কেন পারবেন না? একটু আগে তো বললেন আমি চলে আসার পর সেদিন উত্তরটা পেয়েছিলেন, আজকে বলেন। আপনি লজ্জা পাচ্ছেন দেখে অনেক ভালো লাগছে। বলেন উত্তরটা। ধাঁধার উত্তরটা কি বলবেন না? ধাঁধার উত্তর ইট সিমেন্ট কাঠ খড় চুন এসব ছাড়া যে বাসা হয় তার নাম কি? এই তো, তার নাম হচ্ছে ভালোবাসা। তবে আমার কেন যেন মনে হয় যে সবসময় সব কথা মুখে বলতে নেই, বুঝে নেওয়া দরকার। চেপে রাখা উচিত না, তাহলে সেটা মরে যায়। আচ্ছা, এতদিন কি আমার কথা আপনার একদম মনে পড়েনি? পরি মাজার, পরি বিবির মাজার, এটা হচ্ছে শায়েস্তা খানের ভালোবাসার এক অনন্য উদাহরণ। কথা না বলি, চলো ভিতরে গিয়ে দেখি। আমাকে ভেতরে আসতে বলবে না? তোমার শরীরটা এরকম ভাঙলো কি করে? জীবনটাই যার ভাঙা, তার আবার শরীর। তোমার রাগ এখনো যায়নি। চলো, সবকিছু ভুলে গিয়ে। ভুলে গিয়ে কি ভুলে যাব? তুমি আমার জীবনটা এলোমেলো করে দিয়ে। না 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 শানু, আমি তোমার জীবনটা এলোমেলো করে দেইনি। আজকের এই জীবনের জন্য তুমি নিজেই দায়ী। ওকে, ঠিক আছে, আমি দায়ী। এখন তুমি প্লিজ এখান থেকে যাও। রাগ খুব খারাপ, তোমার রাগটা কমাও। চলো, আমরা আমাদের মেয়েকে খুঁজে যাই। আমার মেয়েকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। মেয়ে কি তোমার একার? আমার মেয়ের জীবনে তুমি কি ভূমিকা রেখেছো? তোমার জন্যই পারিনি, শুধু তোমার জন্য। এই 19টা বছর আমি আমার মেয়েকে ছাড়া কি কষ্টে দিন কাটিয়েছি, সেটা শুধু আমি জানি। অসাধারণ মাঝার। আচ্ছা, না শ্বেত পাথর না? হ্যাঁ তাজমহলে সেই শ্বেত পাথর? হ্যাঁ, দারুণ তো। আসলে কেউ না দেখলে কিন্তু বিশ্বাসই করবো না, এত সুন্দর মাজার। ভালোবাসার স্থাপনা সবসময় সুন্দরই হয়, তবে এর ইতিহাসটা আরো অনেক সুন্দর।
তাই নাকি? ইতিহাসটা কি? শায়েস্তা খান এই দুর্গ নির্মাণের দায়িত্ব পেয়েছিলেন বেশ আগে। তারপর দায়িত্ব পাওয়ার পর তিনি জোরে সোরে কাজও শুরু করে দেন। 1684 সালে এই দুর্গটি পুরোপুরি নির্মাণ হয়ে যাওয়ার আগে হঠাৎ করে তার মেয়ে পরিবেবী মারা যান। আর তখন তিনি এই দুর্গ নির্মাণের কাজটাকে অপয়া ভেবে এই দুর্গ নির্মাণের কাজটাকে বন্ধ করে দেন। দুর্গ অপয়া হয় কি করে? ওটা শায়েস্তা খানের ধারণা। তিনি দুর্গের কাজ বন্ধ করে দিয়ে তার মেয়ের স্মৃতিকে অম্লান করে রাখবার জন্য এই মাজার তৈরির সিদ্ধান্ত নেন। শায়েস্তা খান নিজে কিন্তু একজন আর্কিটেক্ট ছিলেন। তার মেয়ের মাজারের এই ডিজাইনটি তিনি তার নিজ হাতে করেছেন। অনেকটা দেখবে তাজমহলের ডিজাইনে কিন্তু এই মাজারটি ডিজাইন করা। একে কিন্তু ঢাকার তাজমহলও বলা হয়। সত্যিই তো, সূক্ষ্মভাবে তাকালে তাজমহলের ছায়া পাওয়া যায়। একবার ভেবে দেখো, কি পরিমাণ ভালোবাসলে, কি পরিমাণ আদর করলে এই ধরনের একটা ব্যাপার হতে পারে। মেয়ের প্রতি তার কি পরিমাণ ভালোবাসা ছিল, কি পরিমাণ আদর ছিল, যে কারণে তিনি এই ধরনের একটা ইমারত গড়েছেন মেয়ের জন্য। কি ব্যাপার, তোমার মুড অফ হয়ে গেল নাকি? এখানে থাকতে আর ভালো লাগছে না। সরি, তোমার মনে হয় তোমার বাবার কথা মনে পড়ে গেল না? ওই মানুষের কথা আমার মনে পড়ে না। ফুটি, সোসাইটির সবাই জানে আমার বাবা বিদেশে থাকে, কিন্তু সত্যটা হচ্ছে আমার বাবা আর মা ইচ্ছা করে আলাদা আছে। বলো কি? আরও নির্মম সত্য, আমাকে বাঁচানোর জন্যই আমার মা এই জীবনটা বেছে নিয়েছে। আমার জন্য আমার মার জীবনটা এইভাবে কাটলো। শানু, যে জীবনটাকে আমরা হারিয়েছি তার জন্য কে দায়ী সে হিসেব করার সময় এখন নয়। এখন আমাদের উচিত মেয়েকে খুঁজে বার করা। কোথায় খুঁজবো? তোমার কি কোনো ধারণা নেই মেয়ে কোথায় যেতে পারে? ধারণাই যদি থাকতো তাহলে কি আমি এখনো বাসায় বসে আছি? আমার মেয়েটা কোথায় আছে, কি করছে? ব্যাপারটা যদি তাই হয় তাহলে অবশ্যই দুঃখজনক, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে কোথাও কোনো একটা জায়গায় ফাঁক আছে। কোনো ফাঁক নেই, আর যদি থেকেও থাকে তা আমার ভাগ্যের। তারপরও আমার বারবারই একটা জিনিস মনে হচ্ছে, তোমার সবার সাথে ক্লিয়ার হওয়া দরকার। মানে কি? মানে খুবই সিম্পল, তোমার বাবার সাথে সরাসরি কথা বলা দরকার, মুখোমুখি। মা কি মিথ্যে বলবে? নিশ্চয়ই মা মিথ্যে বলবে না। আমি কিন্তু একবারও তা বলিনি। ঘটনার অন্তরালে অনেক সময় ঘটনা থেকে যায়, দ্যাটস ওয়াই বলছি। আর কি ঘটনা থাকবে? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো তো, তোমার বাসার নাম্বারটা আমাকে দাও। কেন? আমি একটু কথা বলতে চাই। তার কোনো দরকার নেই। আছে, অবশ্যই আছে। আমি একটা জিনিস বিশ্বাস করি, এবং এখানে আসবার পর তো আরো বেশি করে বিশ্বাস করি, যে পৃথিবীর সব বাবা শায়েস্তা খান, তারা তাদের সন্তানদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। মিথ্যে, আমার বাবা আমাকে কখনোই ভালোবাসেনি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথাই মানলাম। তুমি ফোন নাম্বারটা আমাকে একটু দাও। কোনো দরকার নেই। প্লিজ দাও না আমাকে, প্লিজ। বলুন। আচ্ছা, এভাবে বসে থাকলে চলবে? একটু থানায় খবর দিই? না না, থানায় খবর দেওয়া যাবে না, উল্টো কেলেঙ্কারি হবে। একটু বসলাম। হ্যালো। এটা পরিদের বাসা? হ্যাঁ। আপনি কে বলছেন? আমি পরীর বাবা। আসসালামু আলাইকুম। আপনারা যদি পরীকে পেতে চান তাহলে একটু প্লিজ কষ্ট করে লালবাগের কেল্লায় চলে আসুন। প্লিজ দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসবেন। আপনি কে বলছেন? আমি রতন বলছিলাম। আপনারা আসলে আমাকে দেখলে চিনতে পারবেন। প্লিজ তাড়াতাড়ি আসুন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো। কি বললো? পরী লালবাগ কেল্লায় আছে, চলো যাই। না না, তোমাকে যেতে হবে না,
আমি যাচ্ছি। আমিও তোমার সঙ্গে যাই। তাহলে তুমি একাই যাও। তাহলে আমরা দুজনে একসঙ্গে যাই। কি ভাবছো শানু? আমাদের ভুলে মেয়েটা যে শাস্তি পেয়েছে, এখন আর তার কাছে গোপন করা কিছু ঠিক হবে না। আমার আর কোনো উপায় ছিল না। মেয়েটাকে যদি তুমি নিয়ে যাও বা পরে যদি আমাকে ছেড়ে চলে যায় তোমার কাছে, তাই আমি এতদিন মিথ্যে গল্প ওকে বলেছ, এখন সত্য বলার সময় হয়েছে। আমি কোন মুখে দাঁড়াবো ওর সামনে? আমি যেতে পারবো না, প্লিজ তুমি যাও। শানু, আমরা দুজনে বুঝিয়ে বললে পরি নিশ্চয়ই বুঝবে। চলো চলো যাই। আচ্ছা, রতন ছেলেটা কি? এসো, যেতে যেতে বলি। চলো। এক্সকিউজ মি, আমি রতন। রতন, পরি কোথায়? দাঁড়াও, তোমার যাবার দরকার নেই। মা, তুমি এখানে? তুই কি আমার উপর অনেক রাগ করেছিস? না মা, সব রাগ আমার ভাগ্যের উপর। মা, ওই মাজারটা দেখছো না? ওইটা পরিণামের একটা মেয়ের মাঝে, শায়েস্তা খানের মেয়ে পরি বিবি। মেয়েটা অকালেই মারা যায়। বাবা মেয়েকে ভালোবেসে ওই মাজার করেছে। মা, তুমি ধারণা করতে পারো বাবা মেয়েকে কতটা ভালোবাসলে এরকম একটা মাজার করতে পারে? ওই মেয়ের সাথে আমার নামের অনেক মিল। আমাদের দুজনের নামই পড়ি, কিন্তু আমাদের জীবনের কোনো মিল নেই। আমি যদি মারা যাই, আমার কবর আমার বাবার হাতের এক মুঠো মাটিও পড়বে না। না মা, তোমার বাবাও তোমাকে অনেক ভালোবাসে, অনেক। মা, তুমি এই কথা বলছো যে কিনা উনি তোমার সাথে? তোমার বাবা? জানি, একটি কাগজের নাম। পড়ি পড়ি, আজ আমি নিজেকে একটা মিথ্যের জাল থেকে মুক্ত করতে চাই। পরে যেন
তুমি আমাকে ঘৃণা না করো। মা, হ্যাঁ পরি, তোমার বাবার সাথে আমার একটা সামান্য কারণে বিরোধ হয়েছিল। তোমার বাবা চেয়েছিলেন আমি যেন আমার ঢাকার চাকরিটা ছেড়ে তার সাথে চিটাগাঙে চলে যাই, কিন্তু আমি তখন আমার চাকরিটা ছেড়ে তোমার বাবার সঙ্গে যাইনি, আর এটাই ছিল আমাদের বিরোধ। মা, এতদিন? হ্যাঁ মা, এতদিন আমি তোমাকে মিথ্যে গল্প বলে এসেছি। পরে তুমি তোমার বাবার ইচ্ছেতে এই পৃথিবীতে এসেছো। তোমার জন্যই তোমার বাবা 2 বছর পরে বিদেশে যায়। আমি তখন আমার চাকরি ছেড়ে তার কাছে যাইনি তোমাকে নিয়ে। সব দোষ আমার চাকরির নেশা আর জেদের কারণে তুমি তোমার বাবার আদর থেকে বঞ্চিত হয়েছো মা। তোমার বাবার কোনো দোষ নেই, সব দোষ আমার, সব দোষ আমার। পরি, তুই আমাকে ক্ষমা করে দে। বাবা, সরি বাবা। খুব ভালো লাগছে এই লালবাগের কেল্লার ইতিহাস জানতে এসে আজকে এক নতুন ইতিহাসের সাক্ষী হতে পারলাম। সিরিয়াসলি অসম্ভব রকম ভালো লাগছে। এই লালবাগের কেল্লা যেমন বাংলাদেশের বুকে ঢাকার অহংকার, তেমনি কেল্লার ভেতরে রয়েছে ওই পরীর মাজার, একজন পিতার প্রেমের অহংকার। আর এই কেল্লার ভেতরেই আজকে একজন পিতা ফিরে পেল তার মেয়েকে। অসম্ভব রকম ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন। আসি। দাঁড়াও।